দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। দর্শক আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি সমসাময়িক বিষয়, বিশেষ করে আজকের দিনের ঘটে যাওয়া সারাদিনের বিভিন্ন ঘটনা নিয়ে আমরা আলোচনা করে থাকি, বিশ্লেষণ করে থাকি। আমাদের সাথে অতিথি যুক্ত থাকেন, আজকেও আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। একজন ঢাকা উত্তর জেলা বিএনপির ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত জানাচ্ছি ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে নাগরিক ঐক্যর যুগ্ম সাধারণ সম্পাদক। দর্শক, আজকে বেশ কয়েকটি ঘটনা রয়েছে। বিশেষ করে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল সেটি এখন বর্ধিত করে নৌবাহিনী এবং বিমান বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদেরও কিন্তু সেই একই ক্ষমতা দেওয়া হলো। এর বাইরে সংস্কার নিয়ে কথা আছে, যে সংস্কার কমিশনের কাজ শুরু করার নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে এবং বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আসলে সংস্কার কার্যক্রম শুরু করা হবে। এর বাইরে আজকে সারাদিন আশুলিয়াতে শ্রমিকদের বিশৃঙ্খলা ছিল, সেখানে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে, একজন নিহত হয়েছেন, শ্রমিক নিহত হয়েছেন। এবং এছাড়া ৩৫ বছর অর্থাৎ চাকরির বয়স ৩৫ করার দাবিতে যমুনার সামনে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আজকে দিনভর বিক্ষোভ করেছে ছাত্রছাত্রীরা এবং সেখানে চাকরি প্রত্যাশীরা, এবং সেখানে কিন্তু পুলিশের সাথে তাদেরও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। আমরা শুরুতেই যেতে চাই অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আপনার কাছে সংস্কারের বিষয়ে আসতে চাই। যে আগামীকাল থেকে আসলে যে সরকারের যে 6টি কমিশন করা হয়েছিল সংস্কারের জন্য, তাদের কার্যক্রম শুরু করার কথা ছিল, কিন্তু একদিন আগেই এই ধরনের একটি সিদ্ধান্ত, আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার যে সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেওয়া হলো সংস্কার কার্যক্রমে, সেটি নিতে কিছুটা দেরি করেছে সরকার? দেখুন, আমি পজিটিভলি ভাবতে চাই। ও সবার আগে আমি জনতন্ত্র এবং গণতন্ত্র অনুষ্ঠানের সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি, সম্মানিত আলোচক জাহিদ ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাকেও। আমি পজিটিভলি চিন্তা করতে চাই যে দেরিতে হলেও যে সরকার সঠিক পথে এসেছেন কিংবা সঠিক চিন্তাটা করছেন, এর জন্য অ্যাপ্রিশিয়েট করতে চাই। কারণ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা কাঠামো এত দিন ধরে গড়ে উঠেছে কিন্তু রাজনৈতিক দলের হাত দিয়ে। কারণ রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে বাইরে রেখে কোনো সংস্কার করলে সেটা কিন্তু টেকসই সংস্কার হবে না কখনোই। তো সেই জায়গায় এখন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা অবশ্যই পজিটিভলি, এবং আমাদের দল থেকে কিন্তু এটা বারবার করে বলা হয়েছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বিভিন্ন গণতান্ত্রিকগামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা প্রস্তাব দিয়েছেন যে সংস্কার অবশ্যই হতে হবে। সেটা প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সাথে বসে মত বিনিময় করে তারপরে সংস্কারগুলো হওয়া প্রয়োজন। যেমন আপনার বিচার বিভাগ আছে, তারপর আইন শৃঙ্খলার, তারপরে নির্বাচন কমিশন আছেন, তারপর আপনার যে 6টা সংস্কারের কথা বলা হয়েছে, প্রত্যেকটিতে আগামী দিনে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, বাংলাদেশের জনগণ যে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া বের করে দিল একটি বিপ্লবের মাধ্যমে, সেই বিপ্লবের মূল লক্ষ্যটা কি? যে ফ্যাসিস্ট সরকারের পতন এবং বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জবাবদিহিতামূলক একটি সরকার, যাদের মধ্যে স্বৈরতন্ত্র চিন্তাভাবনা কিংবা মনোভাব থাকবে না। তো এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো রাজনৈতিক দলের না, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এই সরকারের উচিত হবে আমার মতে যে যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের 6টি সংস্কার কিংবা আরও যদি কিছু সংস্কার করার দরকার হয়, দ্রুত প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দর সাথে কথা বলে এটা সমাধান করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার যে মূল লক্ষ্য, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার ব্যবস্থার সুযোগটা তাড়াতাড়ি করে দেওয়া উচিত। এই কারণ এখন আপনি দেখছেন যে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার এক ধরনের অবনতি হচ্ছে এবং
এখানে আপনার প্রত্যেকটি সেক্টরে এখনো কিন্তু আওয়ামী সন্ত্রাসী কিংবা ফ্যাসিস্ট সরে গিয়েছে, কিন্তু তাদের ভিতরে থেকে মানে থাকা এই যে প্রেতাত্মারা কিন্তু এখনো কিন্তু বাংলাদেশের অলিতে গলিতে আছে। শেখ হাসিনা চলে গেছে তো কি হয়েছে, তার প্রেতাত্মা তো রয়েছে, এবং প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে ওরা কিন্তু জালের মতো বিছিয়ে আছে। তো সেই জায়গাগুলো সংস্কার দ্রুত করে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে, এর বিকল্প কিংবা এর থেকে মানে এটা অল্টারনেটিভ কোনো কিছু চিন্তা করা যদি সরকার করতে যায়, এটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে আমি মনে করছি, একজন দলের কর্মী হিসেবে হোক, সাধারণ নাগরিক হিসেবে। জি অবশ্যই। আমি এই বিষয়ে ডাক্তার জাহিদ আপনার কাছে আসতে চাই যে আপনাদের দাবি ছিল অনেকদিন যে সরকার যে সংস্কার কার্যক্রমগুলো করতে চায়, কোন ধরনের সংস্কার আসলে করতে চাচ্ছে, এর রূপ পথনকশা আসলে কি হবে, এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার কথা বলছিলেন। কোন ধরনের মানে রাজনৈতিক দলগুলো যখন আলোচনা করবে, আপনার দল থেকে আসলে কোন ধরনের সুপারিশ বা কোন ধরনের পরামর্শ সরকারকে দেওয়া হবে এই সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। মানে প্রথম আমি এই সিদ্ধান্তটা নিয়ে দুটো কথা একটু বলতে চাই। আমি এই সরকারের মধ্যে অনেক সময় এক ধরনের পরিকল্পনাহীনতা, সিদ্ধান্তহীনতা দেখি। যেমন এই যে কমিশন তৈরি হলো, 6টা কমিশন হলো, এবং শোনা যায় কেউ কেউ নাম প্রকাশে অনিচ্ছুক, 2জন কমিশনের প্রধান সম্ভবত জানতেন না তাদেরকে ইনক্লুড করা হয়েছে, এরকম তথ্য মোটামুটি, আমি খুব কনফিডেন্টলি বলছি না, কিন্তু শোনা যায়। সরিয়ে রাখি, এই যে এখন 1 তারিখে কাজ করা শুরু করার কথা ছিল, কারণ নিপুণ আপা যেটা বলছেন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা আসলে ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে, সুতরাং সংস্কারের যে টাইম লাইন ছিল সেই টাইম লাইনটা তো ভেঙে গেল। আপনি 1 তারিখ থেকে এদের কাজ করা শুরু করার কথা ছিল, কিন্তু আচ্ছা, এখন রাজনৈতিক দলের সাথে কেন কথা বলতে হবে আমি নিজে আসলে খুব ক্লিয়ারলি বুঝিও না। কারণ বলি, এই যে কমিশনকে 3 মাস সময় দেওয়া হলো, আমি ধারণা করি, আমি শিওর না তাদের টার্মস অফ রেফারেন্স কি, তারা কিভাবে কাজ করবে সেটা আমরা জানি না, কমিশন ফর্মড হওয়ার পর হয়তো জানা যেত, কিন্তু আমি ধারণা করি তারা রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনগুলোই কথা বলতো, নাহলে আপনার 3 মাস কেন প্রয়োজন? একটা ছোট উদাহরণ দিই। ডক্টর বদিউল আলম মজুমদার নির্বাচন সংস্কার বিষয়ক যে কমিশন আছে তার প্রধান, নির্বাচন নিয়ে ডক্টর মজুমদারের পরিবর্তন করে দেওয়া হয়েছে পরে না, উনি আছেন, আছে পরিবর্তন হচ্ছে সংবিধান সংস্কার, সংবিধান নির্বাচন, আমি নির্বাচনেরটা বলছি। নির্বাচন নিয়ে তার প্রচুর কাজ করা আছে, নির্বাচনে কি কি করা উচিত তিনি এবং তার সাথে যদি আরো 4-5 জন উনি কমিটিতে নেন, তারা বসে 2 সপ্তাহে দিয়ে দিতে পারেন। তো তাহলে 3 মাস কেন? আমি ধারণা করি কমিশনগুলো সম্ভবত রাজনৈতিক দলগুলোর সাথে বসতেন। আবার প্রধান উপদেষ্টার ভাষ্য মতে তিনিও কিন্তু এটা খুব ক্লিয়ারলি জানিয়েছিলেন ভাষণে, যে এই রিপোর্টটা পাওয়ার পর তিনি এরপর বসবেন রাজনৈতিক দল সহ সব স্টেক হোল্ডারের সাথে। এই কথা উনি আমেরিকাতে গিয়েও বলেছেন, আমরা খেয়াল করেছি। নিউ ইয়র্ক টাইমসের সাথে উনি একটা দীর্ঘ ইন্টারভিউ দিয়েছেন, তার মধ্যেও কিন্তু এই 3 মাস পর উনি বসবেন, এবং খুব চমৎকারভাবে উনি বলেছেন, খুবই জরুরি, যেটা নিপুণ আপাও বলছেন, এটা খুবই জরুরি কথা, আপনি কোনো সংস্কার আসলে যদি চাপিয়ে দেন সেটা এফেক্টিভ হবে না। একটা উদাহরণ দিই, 1/11 সরকার না ভোটের অপশন করেছিল, আমি ব্যক্তিগতভাবে না ভোটের অপশনটাকে ভালো অপশন মনে করি। না ভোট যদি থাকতো, আমরা নিশ্চিত থাকতে পারি 2014 সালে যে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেল, যদি কেউ না থাকে, একজন থাকে, তার সাথে কিন্তু নাও থাকে, নাও একটা প্রার্থী, ভোট হতো কিন্তু এটা 1/11 সরকার চাপিয়ে দিল, পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এটা সরিয়ে ফেললো, এবং বিএনপিও কিন্তু প্রতিবাদ করেনি। কারণ কি? কারণ হচ্ছে এনাদেরকে কনফিডেন্সে নিয়ে কাজটা করা হয়নি। ডক্টর ইউনূস কিন্তু নিউ ইয়র্ক টাইমসকে বলছেন তারা আলোচনা করে ঠিক করবেন কতটুকু সংস্কার তাদের সময়ে হবে, প্রথম ঠিক হবে কতটুকু সংস্কার আমরা করব, তারপর কতটুকু সংস্কার এক্সিস্টিং সরকার করবে, কতটুকু সংস্কার নির্বাচিত সংস্কার করবে, সেগুলো নিয়ে ঐক্যমতের ভিত্তিতে করবেন। তো তাই যদি হয়ে থাকে আবার হঠাৎ করে এই পরিবর্তনগুলো, তাতে যেটা ধারণা হয় যে সময় কি বেড়ে গেল, সময় কি বেশি লেগে গেল, আপনি আবার রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন, করে আবার যদি কাজ শুরু করতে হয় দেরি হয়ে গেল। সংস্কার দেরি হওয়া মানে দেশের ইলেকটোরাল যে ডেমোক্রেসি, নির্বাচন ভিত্তিক যে গণতন্ত্র, যেটা আলটিমেটলি একটা গণতন্ত্রের ব্যাপার, সেটা তো দেরি হয়ে যেতে পারে। সংস্কারের ব্যাপারে যেটা বলছেন, আমাদের দল আসলে এখনো সংস্কারের ব্যাপারে নিজেদের মধ্যে বসেনি, কারণ 6টা কমিশন আছে, 6টা কমিশনের প্রত্যেকটা নিয়ে আমাদের নিজস্ব বক্তব্য আছে। আমরা প্রাথমিক কিছু কথাবার্তা বলছি, এবং প্রাথমিক কিছু কথাবার্তার পর যখন কমিশনগুলো কাজ করতে শুরু করবে, আমরা আমাদের সেন্ট্রাল কমিটি সহ বসে আমরা আসলে সিদ্ধান্ত নেব, এবং আমরা এটুকু জানিয়ে রাখি প্রত্যেকটা সেক্টরে কি সংস্কার আমরা চাই সেরকম আলাদা প্রপোজাল আমরা দেব, এরকম পরিকল্পনা আমাদের আছে।
প্রসঙ্গক্রমে এই প্রশ্নটা যেহেতু সংস্কারের বিষয় এসছে, যে সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, আবার বলা হচ্ছিল যে সংবিধান নতুন করে লেখা, এটি নিয়ে এক ধরনের বিতর্ক চলছে। সেই জায়গাটাতে আপনার ব্যক্তিগত মতামত আমি জানতে চাই, যে আসলে সংবিধানের জায়গাটা আসলে কিভাবে সংস্কার হবে, সেটি কি পুরোপুরি বাতিল করে নতুন সংবিধান করার কি কোনো সুযোগ আছে কিনা, অথবা দরকার আছে কিনা? মানে এটা নিয়ে আমি একটা উক্তি ব্যবহার করতে চাই যেটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে চায়নাতে যখন মাও জেদং এর পর দেং শাওপিং ক্ষমতায় আসলেন, মাও জেদং তার অর্থনীতিটাকে পুরোপুরি কমিউনিস্ট অর্থনীতিতে কনভার্ট করার চেষ্টা করে 12টা বাজিয়ে দিয়েছেন চায়নার। কোটি কোটি মানুষ মারা গেছে দুর্ভিক্ষে। দেং শাওপিং আসার পর যেটা করলেন, উনি মনে করলেন এভাবে চলবে না, উনি মার্কেট ইকোনমির দিকে, চায়নার ইকোনমি কিন্তু কমিউনিস্ট ইকোনমি এখন আর না, মানে মার্কেট ইকোনমির দিকে যাচ্ছেন। তো তখন দেংকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল আপনি তো কমিউনিস্ট ইকোনমি রাখছেন না, আপনি তো বাজার অর্থনীতিতে চলে গেলেন, তখন দেংয়ের একটা উক্তি ছিল বিখ্যাত, সেটা পরে বিখ্যাত হয়েছে, যে বিড়াল সাদা নাকি কালো এটা ম্যাটার করে না, ম্যাটার করে বিড়ালটা ইঁদুর মারতে পারে কিনা। সো আমারও একইভাবে বলতে চাই যে সংবিধান সংশোধন করব না পুনর্লেখন করব, তার চেয়ে জরুরি কথা হলো আমি যে নতুন সংবিধানটা পাবো সংশোধনের পর অথবা লিখে, সেটা বিড়াল মারতে পারবে কিনা, সেটা তার যে মূল উদ্দেশ্য সেটা সফল করতে পারবে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কয়েকটা জায়গায় আমাদের খুবই কোর সংস্কার দরকার, সেটা সংশোধন করার মাধ্যমে যথেষ্টই ঠিক করা সম্ভব। এখানে একটা কিন্তু আছে, 15th অ্যামেন্ডমেন্টের পর তো আসলে সংবিধান সংশোধন আপনি করতে পারেন না, অনেকগুলো 1/3 অফ দ্য টোটাল কনস্টিটিউশনস। আমি মনে করি আমাদের মৌলিক অধিকারের জায়গায়ও কিছু সংস্কার লাগবে, যেগুলো সংশোধন অযোগ্য করা হয়েছে। 7A, যেখানে আপনি সংবিধান যে আমরা যা করলাম সেটা অনুযায়ী আমাদের মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে, এইসব প্রভিশন তো চেঞ্জ করতে হবে। তো 15th অ্যামেন্ডমেন্ট আমি ধারণা করি এটা কোর্টের মাধ্যমেই বাতিল হবে, কারণ এটা এত বাজে একটা অ্যামেন্ডমেন্ট, এটা ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ কনস্টিটিউশনকে ভায়োলেট করেছে। যে আপনি বলছেন যে সংবিধান সংশোধন করা যাবে না, এটা গণভোটের অপশন ছিল, আপনি করেন নাই। সো 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে কিন্তু একটা রিট হয়েছে, উচ্চ আদালতের অবকাশের পর এইটা শুনানি হবে। সো আমি ধারণা করি যে এটা যদি উঠে যায় তাহলে কিন্তু বাকি সংশোধন করা আমাদের জন্য মেজর কোনো প্রবলেম হবে না, আমরা সংশোধন করেই যথেষ্ট ভালো কিছু করা সম্ভব বলে আমি আবার আসবো। একই প্রশ্নটা আমি অ্যাডভোকেট নিপুণ রায় আপনার কাছে করতে চাই, যে আপনারা আসলে সংবিধানের সংস্কারটা আসলে কিভাবে চান? দেখেন, সংবিধানের সংস্কার এবং যে কোনো সংস্কার এটা অবশ্যই করতে হবে জনগণের আশা আকাঙ্ক্ষার দিকে, মানে জনগণ কি চায় সেটার দিকে মূল ফোকাস রেখে। অর্থাৎ সংবিধান কিন্তু তৈরি করা হয়েছে বাংলাদেশের জনগণের জন্য, সংবিধানের জন্য কিন্তু জনগণ না। হ্যাঁ, যেমন গত মানে টার্মে আপনার আওয়ামী সরকারের সময় তারা মানে কথায় কথায় সংবিধানের অজুহাত দিত, দোহাই দিত যে সংবিধানে তো এটা নাই, সংবিধানে তো নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে না। হ্যাঁ, তো এই সিস্টেমগুলো তো 17 বছর ধরে আপনার একটি স্বৈরতন্ত্র ফ্যাসিস্ট, এই সিস্টেমগুলোকে তাদের মতন করে রদবদল করেছে, সংস্কার করেছে, সংশোধন করেছে। হ্যাঁ, তো সেই জায়গায় অবশ্যই আপনার সংস্কার করার প্রয়োজন আছে, কিন্তু সেটা পুরোটাই যদি বলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার করবে, সেটা কিন্তু সঠিক হবে না। এই কারণে আমি জাহিদুর ভাইয়ের একটা কথায় আমি একটু কথা বলতে চাই। এটা উনি ভালো কথা বলেছেন যে নির্বাচন মানে এই সংস্কারগুলোকে নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে কেন কথা বলা হবে। অবশ্যই কথা বলতে হবে, কারণ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিংবা এই দলই কিন্তু আগামী দিনে প্রত্যেকটি রাজনৈতিক দলই কিন্তু, যে কোনো দল, জনগণ যাকে চাবে তারাই কিন্তু সরকার গঠন করবে, এবং সরকার গঠন যখনই করবে তখন প্রত্যেকটা সেক্টরে কিন্তু তাদেরও কিন্তু সব কিছুর একটা স্বচ্ছতার ব্যাপার আছে, পরামর্শের ব্যাপার আছে। এই জায়গা থেকে কথা বলা ঠিক দরকার, এবং সেটার জন্য যে কালক্ষেপণ করা হচ্ছে সময়, ঠিক আছে সময় নেই, ওনারা 3 মাসের কথা বলছেন, 3 মাসের মধ্যে সংস্কার করে ওনারা মানে 3 মাসের মধ্যে কথা বলবেন, তারপর সংস্কার করবেন। কিন্তু আমরা চাই কি জাতির উদ্দেশ্যে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার আগামীতে কত তারিখ নাগাদ তারা জাতীয় নির্বাচনটা দিবে, এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই জাতীয় নির্বাচনের রোড ম্যাপ এবং কোন প্রক্রিয়ায় কোন ডেট, এটা জাতির উদ্দেশ্যে তাদেরকে প্রকাশ করতে হবে। এছাড়া আপনি
যতই আমরা রাজনৈতিক দল সহযোগিতা করি না কেন, সহযোগিতা আমি আপনাকে করব, কিন্তু আপনি যদি সেই সহযোগিতাকে সহযোগিতা হিসেবে না মনে করে যদি মনে করেন যে এটা আপনিও আপনার মতো করে চালাবেন কিংবা আপনি কাল খেলা করবেন মানে কোনো না কোনো কিছু দিয়ে, সেটা কিন্তু ভালো কোনো কিছু বই আনবে না। আপনার কাছে আবারও ফিরবো, আপনারা আসলে একটা সুনির্দিষ্ট সময়সীমা জানতে চান আসলে কবে নাগাদ নির্বাচন দেওয়া হবে। দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, বিরতির সময় হয়েছে। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে বিরতির পর আবারও ফিরবো আলোচনায়। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত আছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী এবং নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান। আমরা আবার আলোচনায় ফিরছি। আমি আলোচনায় ফিরতে চাই নিপুণ রায়চৌধুরী আপনার কাছে। আজকে আমরা দেখেছি যে দুটি ঘটনা, একটি বিশৃঙ্খলার ঘটনা দুটি, সেটি একটি হচ্ছে আশুলিয়াতে শ্রমিকদের বেশ কয়েকদিন ধরেই যেই আন্দোলন চলছে সেটি আসলে ধারাবাহিকভাবে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। আজকে ব্যাপক সংঘর্ষ হয়েছে, একজন নিহত হয়েছে এবং এর সাথে চাকরি প্রার্থীরা যারা 35 বছরে আসলে চাকরিতে ঢুকতে চায় তাদের আন্দোলন, এবং সেখানেও কিন্তু পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই ঘটনাগুলো আসলে সরকার কি নিয়ন্ত্রণ করতে পারছে না, এখানে আসলে অন্য কোনো, অনেকেই বলছে যে ষড়যন্ত্র কাজ করছে, আপনিও কি তাই মনে করেন কিনা? দেখেন, বর্তমান প্রেক্ষাপটটা আপনাকে বিবেচনা করতে হবে। যে আমি কিন্তু প্রথমে শুরুতেই বলছি যে আওয়ামী লীগ সরকার গিয়েছে কিন্তু তাদের প্রেতাত্মারা কিন্তু এখনো আছে, কিংবা তাদেরকে টিকিয়ে রাখার জন্য যে সকল রাষ্ট্রযন্ত্র কাজ করেছে পিছনে, কিংবা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা কাজ করেছে, তারা কিন্তু এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তো এই যে ছাত্র জনতার এই যে গণ অভ্যুত্থানের পরে যে একটা বিজয়, এই বিজয়কে নস্যাৎ করার জন্য কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এখনো মানে সবলে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমি বলবো যে এখানে আপনার শ্রমিকদের অসন্তুষ্টির একটা কারণ, হ্যাঁ, তো এই কারণটা কি, ওদের দাবি কি? ওদের দাবি হচ্ছে তাদের বেতন বাড়াতে হবে, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে, এবং এইগুলো সব কিছু তো একটা প্রসেসের মাধ্যমে হতে হবে। তো যে কোনো উদ্যোগ গ্রহণ করতে হলে কিংবা যে কোনো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই তাকে একটা সময় দিতে হবে। সেই সময়টা দিচ্ছে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানের মালিকরা বসছেন, আবার এক জায়গায় দেখা যাচ্ছে যে যখনই তারা আলোচনার কথা বলছে তখন কিছু কিছু শ্রমিক সংগঠনের নেতারা পিছন থেকে তারা কিন্তু সরে যাচ্ছে, কিংবা সামনে এক কথা বলছে পিছন থেকে সরে যাচ্ছে। তো এর পিছনে যে ইন্ধনদাতা আছে, মানে এই বিশৃঙ্খলা কিংবা এই মানে এক ধরনের বিদ্রোহ তৈরি করার যে পায়তারা এটা আছে, সেই একই সাথে সরকারেরও ব্যর্থতা আছে যে সরকার আসলে আইডেন্টিফাই করতে পারছে না যে আমাকে আসলে কোন ওষুধে কোন মলমটা দিতে হবে কিংবা কোন ওষুধটা প্রয়োগ করতে হবে। তো এই জায়গাতে সরকারের উচিত হবে একদম ভালো করে একটা তদন্ত কমিটি গঠন করে এর পিছনে কি কি ঘটতে যাচ্ছে কিংবা কারা এর পিছনে ইন্ধনদাতা হিসেবে কাজ করছে সেগুলো আইনের আওতায় নিয়ে আসা এবং ব্যবস্থা গ্রহণ করা, আইন শৃঙ্খলার পর্যাপ্ত পরিমাণের বৃদ্ধি করা, এবং সরকারও উচিত হবে যে আপনার শ্রমিক সংগঠনগুলোর সাথে বসা, শ্রমিকদের সাথে বসা, একই সাথে মালিক পক্ষদের সাথে বসে সকলের সমন্বয়ে, সেটাও যদি না হয় প্রত্যেকটি রাজনৈতিক দল, যেমন আমরা আমাদের দল থেকে কিন্তু বারবার করে সমাবেশ করা হচ্ছে, দফায় দফায় আমরা বসছি, মানে একটি রাজনৈতিক দলের যা মানে করণীয় আমরা কিন্তু সব কিছু করছি আমাদের সর্বোচ্চটা দিয়ে, কিন্তু সবচেয়ে বড় অভিভাবকের ভূমিকাটা কিন্তু গভর্নমেন্টকেই নিতে হবে। আর একই সাথে আপনি যে 35 বছরের আপনার চাকরিতে আপনার 35 বছরের যে বয়স সীমার কথা দাবি তোলা হচ্ছে, তো এই দাবির পিছনে আমার কয়েকটা আমি যুক্তি দাঁড়া করাতে চাই যে এর কিছু যৌক্তিকতা আছে, কিন্তু এইগুলো সব কিছু
কিছু না কিছু মূল্যায়ন করা অবশ্যই সরকারের উচিত, সে যে খাতেই হোক না কেন এটা মূল্যায়ন করে একটা মানে প্রসেসের মাধ্যমে নিয়ে নিশ্চয়ই আলোচনার হবে মাধ্যমে। যে আপনার কাছে আবারও ফিরবো ডক্টর জাহিদ, আপনার কাছে যেতে চাই যে শ্রমিক অসন্তোষের ব্যাপারে আজকে বিজিএমইএ সংবাদ সম্মেলন করে বলেছে তৈরি পোশাক কারখানা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার, এবং শিল্পোদ্যোক্তাদের অভিযোগ কারখানা আক্রান্ত হলে বারবার ডাকার পরও যথাসময়ে প্রশাসনের সহযোগিতা মিলছে না। এই যে অভিযোগ, এই অভিযোগটা আসলে কতটা গুরুতর? কারণ তাদের তো আসলে ব্যবসা করার অধিকার আছে, নিরাপত্তা পরিবেশ, সেই জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী কি এখনো আসলে কাজ করছে না? আমি মানে পরিস্থিতিটা আসলে জটিল হচ্ছে। আমি একটু পেছনে যাই। কয়েকদিন আগে আমরা নিউজ দেখলাম যিনি শ্রম উপদেষ্টা আছেন তার সাথে বৈঠকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছিল যে শ্রমিকদের যেসব দাবি আছে, আমি ভুল না করলে এটা 18 দফা, সেগুলো সব মেনে নেওয়া হচ্ছে এবং তারা কাজে ফিরে যাবেন। সেই ধরনের পরিস্থিতি তৈরি করেছে সরকার। অবশেষে তাদের সাথে আন্দোলন করে আলোচনা করে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু যে শুরুতেই আমরা একটা কথা বলছিলাম, আসলে এই আন্দোলনের পেছনে মানে এই শব্দটা বলতেও ভালো লাগে না, মানে ষড়যন্ত্র বললেই আমার কাছে মনে হয় আমি শেখ হাসিনার মতো করে কথা বলছি, কিন্তু ষড়যন্ত্র আসলে হচ্ছে। কারণ আমরা খেয়াল করব একটা সরকার মাত্র এসছে, আসার পরপরই একটার পর একটা জায়গায় এক একবার এক এক রূপে আনসারদের একটা বড় ধরনের সংকট তৈরির চেষ্টা ছিল। মানে হঠাৎ করে সব, মানে এটা ট্রু। আর আমাদের প্রধান উপদেষ্টা বলেছেনও যে 15 বছর অনেকেই তার গণতান্ত্রিক অধিকার দেখাতে পারেনি, সে ভয়ে দাবির কথা বলেনি, সো অনেকের ক্ষোভ আছে। একটা সরকার আসতে না আসতে আপনি কোনো রকম কোনো কথাবার্তা ছাড়াই চরম পন্থায় যাচ্ছেন। আপনি একটা দাবির কথা জানালেন, হলো না, আবার জানালেন, আপনি তারপর একটা স্পেসিফিক কারখানার মধ্যে আপনি চেষ্টা করেন না, আপনি হঠাৎ করে এটা ভেঙে দিচ্ছেন বলেই আপনি রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। এই চেষ্টাগুলো দিয়ে এটা বোঝা যায়। কিন্তু এটা সত্য যে আসলে সরকার পেরে উঠছে না। আমি বিশেষ করে নিরাপত্তার কথা যদি বলি, শেষ পর্যন্ত সামরিক বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে ডেপ্লয় করা হয়েছে, এখন নৌবাহিনী বিমান বাহিনীকেও যুক্ত করা হয়েছে, তার মানে কোনো কোনো জায়গায় তাদেরকেও ডেপ্লয় করা হবে। ওনাদের কিন্তু এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মধ্যে পুলিশ এবং সেনাবাহিনীকেও তারা ডাকতে পারেন নিজে নিজে। মানে এটা আসলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার, যেটা আগে সবসময় সেনাবাহিনী যখন অপারেট করতো তার সাথে একজন প্রশাসনিক ম্যাজিস্ট্রেট থাকতেন, এখন আর সেটা প্রয়োজন নাই। সো এই ঘটনার পরও আসলে এটা হওয়া উচিত না, এবং এটা শুধু ব্যবসায়ীদের প্রশ্ন না। মানে বাংলাদেশের, আমরা খুবই দুঃখজনক ব্যাপার, এটা আমাদের জন্য ফ্রাস্ট্রেটিং যে বাংলাদেশ এত বছরেও তার রপ্তানি পণ্যের মধ্যে সব ডিম একটা ঝুড়িতে, আমাদের একটা মাত্র রপ্তানি পণ্য যেটা প্রায় 90% আমাদের রপ্তানি আয় হয়, এটা যদি হয়, এই ব্যবসাটার যদি ক্ষতি হয়, এখানকার ব্যবসায়ীরা না, এর সাথে আমরা ধসে যাব, আমাদের অর্থনীতি ধসে যাবে, আমাদের বহু মানুষের ভোগ করার সক্ষমতা। মানে গার্মেন্টে 40 লক্ষ কম বেশি যদি কর্মী কাজ করে, তার উপরে 5 জন করে যদি ধরি, 2 কোটি মানুষ গার্মেন্ট ইন্ডাস্ট্রির উপরে ডিপেন্ডেন্ট। এই মানুষদের কি হয়, অর্থনীতির প্রভাবটা একটু বেসিক যদি বলি, ওনাদের আর্নিং এর কারণে একটা বাইং ক্যাপাসিটি তৈরি হয়। আসবো এই আলোচনাতে আসবো। আজকে আমাদের এই অনুষ্ঠানে বিকেএম এর সভাপতি কিন্তু তিনি বলেছেন যে এই যে অসন্তোষ, এই যে গত 2 মাসের এবং এখনকার সবকিছু মিলিয়ে 25 থেকে 30% অর্ডার কিন্তু তারা অন্য জায়গায় চলে যাচ্ছে। এটা কিন্তু খুবই ভয়াবহ একটা ব্যাপার। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা আবার আলোচনায় ফিরবো বিরতির পর। আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলোচনায় ছিলাম, আমরা আলোচনা করছিলাম আশুলিয়ার শ্রমিক অসন্তোষ এবং চাকরি প্রার্থীদের 35 বছর বয়সের সময়সীমা নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে। ডক্টর জাহিদ, আপনার সাথে এটি নিয়ে করছিলাম 35 বছর প্রত্যাশার যে আন্দোলন, এটিকে আপনি কিভাবে দেখেন? আসলে এই দাবিকে যৌক্তিক মনে করেন কিনা? গার্মেন্টের দুটো কথা একটু শেষ করে ফেলি, তারপর বলছি খুব দ্রুত। মানে গার্মেন্টের সাথে আমরা খুবই আমাদের ফরেন কারেন্সি আর্নিং এর সাথে রিলেট করি, কিন্তু গার্মেন্টের একটা বিরাট অর্থনৈতিক প্রভাব আছে। যে 40 লক্ষ ওয়ার্কারের সাথে যদি 5 জন করে মানুষ পরিবারে থাকে, 2 কোটি মানুষ, এই 2 কোটি মানুষের ভোগের একটা বিরাট ইম্প্যাক্ট আমাদের অর্থনীতিতে আছে। তারা প্রত্যেকটা জিনিস যখন কেনেন সেটা রিলেটেড ব্যবসা ফ্লারিশ করে, সো এটা বিরাট প্রভাব। এখন গার্মেন্টে যদি অস্থিরতা চলতে থাকে, আমরা খেয়াল করব জুলাইয়ে একটা বিরাট অস্থিরতা গেল, ওটা আমাদের দেশের খুব গুরুত্বপূর্ণ একটা সময় গেছে। এরপর যখন এগুলো হবে, নেতারা অলরেডি বলতে শুরু করেছেন এই সেক্টরে যে অর্ডার চলে যাচ্ছে। খুব স্বাভাবিক, আপনি যদি দেখেন একটা আনস্টেবল কন্ডিশন আছে কোনো একটা দেশে, আপনি অর্ডার রাখবেন না, ফলে এটা বিভিন্ন দেশে কিছু কিছু করে চলে যাবে। এবং এরকম রিপোর্ট কিন্তু আমাদের সামনে এসেছে যে মানে আমাদের অর্ডার চলে যাচ্ছে, গ্লোবাল পত্রিকাতে এসছে। সো আমাদের সতর্ক হওয়া দরকার আছে। আর এবার 35 নিয়ে যে কথা, দীর্ঘদিনের আন্দোলন, এটা আমি বুঝি, আমি যারা এই আন্দোলন করছেন তাদের কষ্টের জায়গাটা বুঝি। সেটা হলো
আমাদের তো আসলে চাকরির স্কোপ ভালো নেই, আমরা মোটামুটি ভালো মানের চাকরি বাংলাদেশে নেই। গত সরকারের সময় তথাকথিত উন্নয়ন বলা হয়েছে, কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর আস্তে আস্তে শ্রিঙ্ক করেছে। ফলে যেটা হয়েছে, আপনি চাকরি যথেষ্ট জেনারেট করছে না। বিসিএস নিয়ে একটা মারাত্মক ক্রেজ আছে, অনেক কারণ, এর মধ্যে একটা হচ্ছে আপনি চাকরি পাচ্ছেন না। মোটামুটি আপনার জন্য যথেষ্ট ভালো, মানে আপনি খেয়ে পরে বাঁচতে পারেন, আপনার একটা পরিবার হলে আপনি তাকে মেনটেন করতে পারেন, মোটামুটি একটা চলনসই জীবন আসলে আপনি যাপন করতে পারেন না প্রাইভেট চাকরি দিয়ে। ফলে যেটা দাঁড়িয়েছে, নিশ্চয়তা সহ একটা চাকরি, এটার জন্য আপনি ক্রেজি। এবং খোলাখুলি বলে ফেলা ভালো, খুব বড় পার্সেন্টেজের মানুষ এই চাকরিতে যারা আছেন তারা অসৎ উপায়ে নানা রকম ইনকাম করতে পারেন, অসৎ উপায়ে ফ্যাসিলিটি নিতে পারেন। পুকুর খোঁড়া দেখার জন্য, খিচুড়ি রান্না দেখার জন্য বিদেশ ভ্রমণ করতে পারেন। আপনার গাড়ি একটার জায়গায় তিনটা, আপনি যখন উপরে উঠতে থাকেন। মানে সরকারি চাকরির লক্ষ্যই কি তাহলে থাকে যে অবৈধভাবে? নট নেসেসারিলি, কিন্তু অনেকেরই থাকে। তো সবকিছু যার যেটা চান যিনি, তার সেটাই আছে আসলে। ফলে ক্রেজটা বাড়ছে। এখন সমস্যাটা কোন জায়গায়? আমাদের এই ক্রেজের কারণে 30 বছর বয়স পর্যন্ত লক্ষ লক্ষ স্টুডেন্ট আর কিছু করে না। আপনি যদি হিসেব করেন 22-23 বছর থেকে 30 বছর পর্যন্ত, তার গ্র্যাজুয়েশনের পর থেকে 7-8 বছর আমাদের সবচেয়ে তরুণ, সবচেয়ে কর্মঠ, সবচেয়ে কর্মক্ষম মানুষগুলো জাস্ট বিসিএস এর গাইড পড়ে। ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে সাধারণ স্টুডেন্টরা পড়ার স্কোপ হয় না, ব্যাগের লাইন আমরা দেখেছি ছবি। পাবলিক লাইব্রেরিতে যান, ইটস দ্য সেম স্টোরি দেয়ার। এখন এটাকে যদি আপনি 35-এ নিয়ে যান, 4-5 লাখ পরীক্ষা এখন এমনিতেই দেয়, 35-এ নিলে 7-8 লাখ 10 লাখ হবে। চাকরি কত? 2000, 2500, 3000, এক এক বিসিএস এক এক রকম। সো লক্ষ লক্ষ স্টুডেন্ট আসলে বেকার, মানে বিসিএস চাকরি পাবে না। সো ওই বয়সটা পার হওয়ার আগ পর্যন্ত কিন্তু আর কিছু করছে না। ফলে সে নিজে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তার নিজের ক্যারিয়ারে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে তার সবচেয়ে কর্মক্ষম মানুষগুলোকে তার সবচেয়ে ইয়াং বয়সে তার সুফলটা নিতে পারছে না। সে প্রাইভেট জবে যায় না, সে নিজে একটা ব্যবসা শুরু করতে পারতো যদি তার ওই চাকরিটা না হতো, সেগুলো করছে না। আমি জানি সারা পৃথিবীর অনেকেই বলবেন এটা ট্রু, অনেক দেশে 35 না 40 আছে, কোনো কোনো দেশে এজ লিমিটই নাই, আপনি চাকরিতে যে কোনো সময় ঢুকতে পারছেন। শেষ করব, আমাদের সাথে সময় কম, আমরা অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরীর কাছে যেতে চাই। আপনি যেটি বলছিলেন যে 35-এর বছরের পরে তারা যখন চাকরিটা পাবে না, তখন কিন্তু তাদের মধ্যে হতাশাটা নিশ্চয়ই আরও বাড়বে। আপনার কাছে এটি আপনি চাইলে খুব ছোট করে বলতে পারেন, তবে আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই। যেহেতু বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, অনেক নেতাকর্মী রয়েছেন, এবং বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অভিযোগ আমরা পাচ্ছি, চাঁদাবাজি বা এই ধরনের বিশৃঙ্খলা। এই যে ঘটনাগুলো ঘটছে, আপনারা অনেক ব্যবস্থা নিতে আমরা দেখছি যে ঢাকা উত্তরের কমিটি বাতিল করা হয়েছে, খুলনায় 4 নেতাকে বহিষ্কার করা হয়েছে, এ ধরনের অনেক পদক্ষেপ আপনারা নিচ্ছেন, কিন্তু এগুলো পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না কেন, এবং সেক্ষেত্রে আপনাদের আসলে সামনের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা এখন রাজনীতির মাঠে কিন্তু বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল আছে, হ্যাঁ, কিন্তু আর বাকি যারা আওয়ামী লীগ করেছে এতদিন, তারা কি চলে গিয়েছে? তারা তো এখনও কিন্তু রাজনীতির মাঠেই আছে, কিন্তু হয়তো আওয়ামী লীগের পরিচয় দিচ্ছে না। তো বিএনপি করি কিংবা বিএনপির সাথে আছে এরকম অনেক নব্য বিএনপির নেতৃবৃন্দরা কিন্তু বেরিয়ে আসছে, হ্যাঁ, তারা বিএনপি সাবেক করতাম, আসছি কিংবা আছে, এরকম আছে। তো এই জায়গাতে আমাদের দলের স্ট্যান্ড যেটা নেওয়া হয়েছে যে কোনো রকম অভিযোগ আসলে সাংগঠনিকভাবে আমরা দল থেকে সেটা সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করছি। এইখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব এবং নীতি নির্ধারণী ফোরামে যারা আছেন, স্ট্যান্ডিং কমিটি, একদম স্টিল নাও এখনো পর্যন্ত আমাদের সর্বোচ্চ ফোরাম থেকে শুরু করে একদম তৃণমূল পর্যন্ত কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই যে প্রচেষ্টা কিংবা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, একটা দৃষ্টান্ত সৃষ্টি করা, সেটা কিন্তু বিএনপি করছে। বিএনপি জায়গা থেকে যথেষ্ট মানে কঠোর অবস্থানে আছে। তারপরেও মানে আমি বলবো না যে এখনো সব কিছু বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ করা একেবারেই সহজ, এতটা ইজি না, এটা সময় লাগবে হয়তো। কারণ আমি বললাম না যে নব্য বিএনপি কিংবা আগে ছাত্রলীগ করতো, এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে তারা
নিজেদেরকে পরিচিত করছে, কিংবা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে যারা ছিলেন তাদের মধ্যেও কিন্তু ছাত্রলীগের নেতৃবৃন্দদেরকে দেখা যাচ্ছে সর্ব জায়গায়। হ্যাঁ, তো এই জায়গাগুলো আমরা সকলে চিহ্নিত করে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, এক নাম্বার। আর যেটা বয়স সীমার কথা বললেন, সেখানে আমার একটা কথা হচ্ছে যে মানুষ তো স্বপ্ন দেখবে ভালো কিছু করার, আমার স্বপ্ন থাকতেই পারে যে আমি বিসিএস ক্যাডার হব, তাই না? তো সেই স্বপ্নের জায়গাটা কিন্তু 17 বছর ধরে মানুষ কিন্তু মানে ডিএনএ টেস্ট করে করে এবং স্লিপ দিয়ে দিয়ে কিন্তু বিসিএস ক্যাডার নিয়োগ হয়েছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো সেই জায়গা থেকে সাধারণ যারা শিক্ষার্থীরা আছে তারা কিন্তু সেই জায়গা থেকে আমি মনে করি যে এদের কথা শুনে এদের সাথে আলোচনা করে নিশ্চয়ই একটা সমাধানের দিকে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান এবং অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। শেষ করছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র, আগামীকাল আবারও দেখা হবে।